আমিন। এই মহিলাটা কি বলে? আচ্ছা রেকর্ডিং ইন প্রোগ্রেস। আচ্ছা ঠিক আছে, ভাইয়া একটু পর পর এটা বলো শুধু। একটু পর না রে বাবা, যখন রেকর্ড করি তখন বল। ট্যাগ আর কোশ্চেন, এই ট্যাগ, এইটা কোন ট্যাগ? যে আমি ধরো রাজশাহী কলেজে পড়ছি, ঠিক আছে, আমি ধরো রাজশাহী কলেজে পড়ছি, এবার এটা কি আমার একটা ট্যাগ, বুঝে গেছে? আরসি। আর কোশ্চেন, তুমিও রাজশাহী কলেজে পড়ছো, তখন আমি বলবো ঠিকই তো পড়ছো কি, ঠিক আছে, এই যে একটা গুতা দিলাম প্রশ্নবোধক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটা হচ্ছে আমার মতামত, কোনো বইয়ের মতামত না, ঠিক আছে? এই গুতা দেওয়ার নিয়মই হচ্ছে ট্যাগ কোশ্চেন, এই পোক করার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। যে আমি ভালো ছেলে, দিয়ে আবার আমি তোমাকে জিজ্ঞেস করবো ভালো না গো, ভালো না, খুব ভালো, মানে মনে করে যে খুব খারাপ, সে ছেলেটা খুব খারাপ, খুব খারাপ, কারণ খারাপ না, এরকম বলা। এই খারাপ না কথাটা মনে পড়ে কিনা দেখো, আমরা ট্রান্সফরমেশনে শিখছিলাম যে ভালো আছি, গুড, আর এটাকে আমরা কি করছিলাম, নট ব্যাড, বুঝে গেছে? এই জিনিসটা হচ্ছে অঙ্গরাজ্য ভাইয়া, এটাকে বলে অঙ্গরাজ্য, কোরিলেট করে জিনিসটা পড়া, ওই ট্রান্সফরমেশন এখানে চলে আসে ট্যাগ কোশ্চেন, এই জিনিসগুলোকে কোথা থেকে কোথায় নিয়ে যাব, এটা হচ্ছে ব্যাপার। এখন ভাইয়া অ্যাফার্মেটিভ থাকলে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ থাকলে এখানে অ্যাফার্মেটিভ, এই অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, এই কথাটা কার সাথে যায় একটু আমাকে বুঝাইতে পারবা? এই কথাটা ট্রান্সফরমেশনের কার সাথে গেছিল? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। তাহলে আমি ট্রান্সফরমেশনের একটা পরোক্ষ প্রত্যক্ষ যাই বলো না কেন, একটা দারুণ একটা সম্পর্ক দেখতেছি ট্যাগ কোশ্চেনের সাথে। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা সবাই পারি, কিন্তু যে দুই চারটা ভুল করব সেই দুই চারটাতে আমাদের মানে ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা আবারও, যারা এতদিন টেন্স বুঝো নাই, যারা এতদিন পার্সন বুঝো নাই, যারা এতদিন রাইট ফর ভার্ব বুঝো নাই, যারা এতদিন কারেকশন বুঝো নাই, সবকিছু একটু একটু করে বোঝা শিখবা এখানে। যে মনে করো যে আই ডু নট লাইক, কি বলবো, আই ডু নট লাইক, কি দিব, আইসক্রিম দিব। এখন ঠান্ডার সময় আইসক্রিম খাওয়া পছন্দ করছি না, তো এইখানে আমি কি করব, এটা দেখছি নেগেটিভ, তাহলে আমার এখান থেকে কি কাজ করতে হবে, ডু নিতে হবে, এবং এখান থেকে আই নিতে হবে, ঠিক আছে? এটা ধরো বুঝি নাই, তাহলে ভাইয়া এটা দেন, আই লাইক আইসক্রিম, তুমি বলতেছো না ভাই আমি আইসক্রিম পছন্দ করি, এটা অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ ফর্ম নিয়ে আসতে হবে, তাহলে এটাকে নেগেটিভ করলে কি করে, এই জন্যই তোমাদেরকে এত কষ্ট করে আমি নরমাল নেগেটিভ শিখাইছি, যে নরমাল কথাটা আগে বলতে শিখো, কেননা নরমাল কথাটা আমার এখানেই লাগবে। তাহলে এই নরমাল নেগেটিভ হয় ডোন্ট লাইক, ওই ডোন্ট কথাটা নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্বটা, তারপরে এটা বিশ্বাস করো কোনো অ্যাডমিশনে যদি ডোন্ট মি চলে আসে, তাহলে কিছু স্টুডেন্ট ডোন্ট মি দাগাই দিবে। তুমি বিশ্বাস করো আমাকে, একটু বিশ্বাস করো, তাহলে দেখবে যে ডোন্ট মি থাকলে কিছু স্টুডেন্ট ডোন্ট মি দাগাবে। কি হলো, কি হলো তোমার, কি হলো, এত নড়াচড়া কেন, মাইক্রোফোন অন করে এত নড়াচড়া কেন? আবারে নড়াচড়া করিস না রে। তাহলে ডোন্ট আই বসলো, এটা নগদে আমরা বুঝলাম। এখন এইটাকে এইখানে চলে আসি, যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেই তাহলে আর লাইক থাকবে না, তাহলে লাইকিং হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যে কোনো ভার্ব দিতে পারো, আমি জাস্ট খালি ফরমেশনটা বুঝাচ্ছি, তারপর তুমি তোমার মতো যে বই থেকে পারো পড়ো। তাহলে এখানে এটা নেগেটিভ এম নট আই, এরকমই তো চিন্তা ভাবনা না? জি ভাই, ক্লাস 9 এর বাচ্চা তো এই চিন্তাটাই করবে, কিন্তু তুমি এখন বড় মানুষ হয়ে গেছো। আর নট আই অথবা এইট আই, তোমাকে এটা শিখতে হবে। তুমি এখন 12 এও নাই, তুমি 12 এও নাই, 13, এখন 13 ও ক্রস করে ফেলছো মোটামুটি, ঠিক আছে? যারা সেকেন্ড টাইমে তারা তো 14 এ চলে গেছে, যে 13 14 যারা গেছো তারা শিখবে হচ্ছে আর নট আর এম নট। 9 এর বাচ্চাটা এটা মনে করবে, তো উত্তর তো এটা হতে পারছে না, আর নট অথবা এইট আই। এইট আইটা খুব কম বসে, সব থেকে কমন হচ্ছে বহুত যুগ থেকে চলে আসতেছে আর এন টাই, বুঝে গেল? তাহলে এটা কি হলো, একটু বড় মানুষের জন্য একটু পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার, আর এন টাই। তারপরে
এখানে তোমার দিয়া থাকবে ধরো আরেন্ট দে, তখন তুমি আবার দে দাগায়। মানে প্রশ্ন ইংলিশে 4টা অপশন না দেখে কেউ দাগাবা না, খবরদার দাগাবা। তারপর আসো, তারপর কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ। এবার I have not eaten the food, ঠিক আছে? I have not eaten the food। তারপর এখান থেকে কি করব? have not মানে নেগেটিভ হয়ে গেছে, তাহলে অ্যাফার্মেটিভ নিব। অক্সিলারি ভার্ব থাকলে সহজ না, have, I, ঠিক আছে? দিয়ে প্রশ্নবোধক একটা প্রশ্ন দিলাম, একটা প্রশ্ন দিলাম না, তখন তুমি কিছু মানুষ প্রশ্নবোধক ছাড়াই দেখাবে, তখন তার নাম্বারটা নগদে কাটা যাবে। তারপর আমরা কি করব? আমরা যদি পাস্টের দিকে দেখি, I felt pain, ঠিক আছে? কষ্ট পেলাম, আমি খুব কষ্ট পাইছি। তাহলে এখানে কি আছে? এর ভিতরে এই কথাটা আছে না, I did feel pain। এই লাইনটা বোঝা যায় কিনা একটু বলো তো, আমার স্টুডেন্ট হলে তোমার বোঝার কথা, অন্যরা সহজে ধরতে না পারলে। ভাইয়া বুঝছি জি ভাইয়া। ভাইয়া। কাউসার, ও কাউসার বাজান আমার, এরকম করে না বাবা। আচ্ছা আচ্ছা, তাইলে এর ভিতরে এই কথাটা লেখা আছে। কেন এটা করতেছি বাবা? এটা অ্যাফার্মেটিভ আছে, এখান থেকে আমি নেগেটিভ নিয়ে আসবো। কিসের নেগেটিভ? তাহলে ডিড নট বসাবো, তারপর আই বসাবো। বলেন এটা কে বুঝেন এই বক্তব্যটা? বুঝাই দেই। আছেন এমন কেউ বান্দা যে বোঝেন নাই? আচ্ছা, সবাই বুঝছেন। না বললে, বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, তাহলে আমি কিভাবে দিই বলো? আসো, তারপর I was not watching this series। এই কথাটা যদি থাকে তাহলে was not আগে বসছে, তাহলে was I, ঠিক আছে? যদি was not না থাকতো, was থাকতো, তাহলে was not I, ঠিক আছে? এটা নরমাল পড়াশোনা, তাহলে টেন্সের জিনিসগুলো আবার ক্লিয়ার হচ্ছে। তারপর আসো I had, আমি নট না দিই, কত নট দিব? eaten, কি দিব? this। এখন তাহলে কি হবে? had not I। এখন কথা হলো, আপনাদেরকে কি আমি ওই নিয়মটা শিখাইছি, বিফোর আফটার এর নিয়ম? এই ব্যাচে টেন্স করার সময় বিফোর আফটার এর নিয়ম শিখাইছি না শিখাই দিয়েছি? সেটা বলেন যারা এই না ব্যাচে, ভাইয়া। আবার আগের কোনো ব্যাচে জি ছিলেন না না। ভাইয়া, না আচ্ছা, না ভাইয়া। পারি ভাইয়া কিছুটা। কিছুটা ভাইয়া পারলে আগে হবে। শিখছিলাম ওইটা থেকে। আচ্ছা, যেটা শিখছেন সেটা তো শিখেই গেছেন, রিভাইজ দেন। বিফোর আফটার, বিফোর মানে আগে, আর আফটার মানে পরে। এই বিফোর আফটার কোন টেন্সের ক্ষেত্রে বসে? পাস্ট পারফেক্ট পারফেক্ট, কন্টিনিউ। পাস্ট পারফেক্ট। বিফোর আফটার বসবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি? হ্যাড Had। এরপরে V3, ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমরা জানি এবং আমরা এইটুকু নলেজ নিয়ে সামনে আগাবো। যারা এর আগেও পড়ছেন তারা একবার রিভাইজ দিয়ে নেন যাতে ভুলে না যান। তো এইখানে আমরা যে কাজটা করব, দুইটা জিনিস আমরা সব সময় পাই, সেটা কানেকশন হোক আর কি বলে যে রাইট ফর্ম ভার্ব হোক। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, এই কথাটা পরিচিত কিনা দেখেন। জি ভাইয়া। এখানে দুইটা ঘটনা ঘটবে, আফটার আর বিফোর দিয়ে দুটো ঘটনা ঘটবে। কি ঘটনা? আগেরটা দিয়েই বুঝাই। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ঠিক আছে? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখন এখানে ঘটনা কয়টা? দুইটা। একটা হচ্ছে ডাক্তার আসা, আর একটা হচ্ছে রোগীটি মারা যাওয়া। এই হচ্ছে দুইটা ঘটনা, ঠিক আছে?
এখন আমরা একটু দেখবো বিফোর আর আফটার নিয়ে। বিফোর আর আফটার নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখ। এখানে কি দেখতে পাচ্ছেন? বিফোর আফটার কার ক্ষেত্রে? পাস্ট পারফেক্টের জন্য। বিফোর আফটার এটা কোন টেন্সের জন্য বসাই আমরা? পাস্ট পারফেক্ট টেন্সের জন্য। তাইলে এখানে কোনটা পাস্ট পারফেক্ট? বিফোর মানে আগে, তাহলে একবার বলেন তো কি হলো? আগে পাস্ট পারফেক্ট। বলেন আমার সাথে, বিফোর মানে কি? আগে, আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে হচ্ছে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট। এই কথাটা আগে মাথায় মুখস্থ করেন বা মাথায় ঢোকান যে বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, কিছু ঢুকাইতে হবে না, মানে এইটুকু মাথায় ঢুকলে তারপর আমি আগাচ্ছি। বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট। এটুকু আমি বুঝলাম। তারপরে আসেন, এখন ঘটনা হচ্ছে দুইটা। যে ঘটনাটা আগে ঘটছে, যে ঘটনাটা আগে ঘটে এটা হচ্ছে শর্ত, যে ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। ওইটা পড়ছেন না, ওই পর্যন্ত রাখেন। বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট। এটুকু আমার মাথায় নলেজে এমনি চলে গেছে। এখন এইটা জিনিস জানি যে দুইটা ঘটনা ঘটবে, এই দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। বুঝে গেছে? পাস্ট পারফেক্ট দিয়ে তিনটা কথা। বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, আর দুইটা ঘটনার মধ্যে যে ঘটনা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার মিলাই, এবার মিলাই। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আগে আসছে না রোগী আগে মরছে? রোগীটা আগে আচ্ছা, নরমালি যদি আপনি করেন, যে মনে করেন এইভাবে আমি করব, তাহলে দা ডাক্তার আসিবার পূর্বে, মনে করলাম যে এখানে কেউ হ্যাড ডাইড দিলেন, বিফোর দ্য পেশেন্ট ডাইড। কি হ্যাড ডাইড? আবার ডাক্তারও মেরে ফেলছি রে, হবে মেরে ফেলছি রে, ডাক্তারও মেরে ফেলছি, কি করলাম আমি? আচ্ছা, এইটা আবার কেউ ভাবতেছেন না। পেশেন্টের মধ্যে কি? এখন আরেকজন ভাবছেন যে এখানে কেম দেব, ওখানে হ্যাড ডাইড, এখানে আমরা হ্যাড ডাইড। এই দুটার বাইরে থেকে ভাববেন না, তাই কি না? এক নাম্বার এটা ভাববে, তাহলে দুই নাম্বার বলবে না এটা কেম দিব, ওইটা দিব। এটুকুই তো। একটা ক্লাস 9 10 এর বাচ্চা হোক আর ইন্টারমিডিয়েটের বাচ্চা হোক, সে এটাই ভাববে। তার কি চিন্তা ভাবনা? আমাদের কথা ছিল দুইটা, আমাদের কথা ছিল দুইটা। বিফোর মানে কি? আগে পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে পাস্ট পারফেক্ট। তাহলে এইটুকু আবার যারা হলো যে আগে পাস্ট পারফেক্ট টেন্স বুঝবে, এটুকু আমি জানলাম। এরপরে কথাটায় আসি, যেই ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। এখন ডাক্তার আসা আগে ঘটছে না রোগী আগে ঘটছে? রোগী আগে মারা গেছে এখানে রোগী আগে মারা যাবে, তাহলে ডাক্তার হ্যাড কাম হবে না, রোগী আগে মরবে, এই কথাটা এখানে আসতে হবে মাস্ট। তাহলে কি হলো? দ্য পেশেন্ট had died before the doctor came. যারা বুঝেন নাই আর কিছুক্ষণের মধ্যে অবাক হয়ে যাবেন আপনারা। এই কথাটা একবার গেল, এরপর আসেন, এখন একবার আসেন এইখানে ডাক্তার আসিবার পরে, তাহলে বিফোরটাকে মুছি, আফটার করি, তাহলে এরকম, এরকমই তো, এরকমই তো। এটা মুছে দেই, এটা তো এইখানে বাদ, এইটুকু। এরকমই চিন্তা ভাবনা, ওর মতো করে সাজালে এটাই ঘটে। এখন আমরা আসি, আফটার মানে পরে পাস্ট পারফেক্ট, তাহলে পরে পাস্ট পারফেক্ট আছে এইটা, তাহলে এই দ্বিতীয়টা ঠিক। এবার আসেন, কোন ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। এখন কি? রোগী আগে মরে, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তাহলে কে আগে আসছে? ডাক্তার আগে আসছে। ডাক্তার আগে আসছে, তাহলে ডাক্তার, দ্য ডাক্তার কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে এই বাক্যটা এখানে ঠিক। আচ্ছা, যারা এইটুকু মাথায় ঢুকাইছেন ঢুকাইছেন, না ঢুকাইলে না ঢুকাইছেন। এবার আসেন, এবার আসেন, এখন আমরা প্রথমে একটু চিন্তা করে নিব এই দুটো যাদের মাথায় ঢুকেনি তারা দেখে, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তার মানে পরে দেখে আমি বসাবো আফটার। তারপর আমার এখানে মাথায় রাখতে হবে পাস্ট পারফেক্ট, এটা আমি বসাবো, এটুকু আমার মাথায় গেল।
এরপর চিন্তা করতে হবে দুইটা ঘটনার মধ্যে কোনটা আগে ঘটছে। ডাক্তার আসিবার পরে রোগী মারা গেছে, তাহলে ডাক্তার আগে আসছে, তাহলে এখানে আমি লিখে দিব দ্য ডক্টর হ্যাড কাম। তারপরে এই দিক থেকে এখানে নিয়ে আসবো দ্য পেশেন্ট ডাইড। বলেন বুঝছেন কিনা? জি ভাই। এরপরেও না বুঝলে এখন আমাকে একটু বলেন, যদি না বুঝে বলেন। জি ভাই, বুঝতে পারছি। কারো 1 ইঞ্চিও যদি এক কোনাও যদি মনে হয় যে বুঝি নাই, সে বলেন ভাই আবার বুঝাবো। না ভাইয়া ঠিক আছে। ওই যে আপনি একবার বলছিলেন না যে এটা হ্যাঁ। বোঝার পর নিজের অনেক বড় কিছু মনে হবে, আসলেই মানে প্রথম আপনার কাছেই বুঝতে পারছিলাম এবং অনেক খুশি লাগছে। বললাম তো যে নিজের এখন একটু হিরো হিরো মনে হবে, যে বাপরে কঠিন একটা জিনিস শিখছি না। জি ভাই। তাহলে আমি শিখাইতে যখন আমি ধরেন এখানে 50টা স্টুডেন্টকে শিখাইলাম, তাহলে 50টা স্টুডেন্ট আমার মাধ্যমে শিখলো, জিনিসটা আমার কত ভালো লাগবে, 50 গুণ ভালো লাগবে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা নরমালি টেন্স দেখেন, আপনি যদি টেন্স না বুঝেন আপনি কোথায় যে শিখলেন? ট্রান্সফরমেশনে শিখলেন, ট্রান্সফরমেশনে আবার আপনি কি শিখলেন? ট্রান্সফরমেশনে আবার আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো করতে যে আবার শিখলেন, সেন্টেন্স শিখলেন। ওখানে যদি না শিখেন আবার কোথায় যে শিখলেন? ন্যারেশনে যে শিখলেন। ন্যারেশনে যদি না শিখেন ট্যাগ কোশ্চেনে এসে যে শিখলেন। তারপরে ট্যাগ কোশ্চেনে যদি না শিখেন রাইট ফর্ম ভার্বে যে শিখবেন। আর কিভাবে বুঝাবো যে আপনি আজকে খারাপ নাম্বার না পেলেও কালকে আবার ওই নাম্বারটা ব্যাক করুন? আচ্ছা, এবার অ্যাসার্টিভ শেষ, অ্যাসার্টিভ নিয়ে কথাবার্তা নাই, একটু ইন্টারোগেটিভ নিয়ে কথাবার্তা হই। এই ইন্টারোগেটিভ নিয়ে কথাবার্তা যদি থাকে এরকম, ডু ইউ নো মি, এই বাক্যটা বহুল ব্যবহৃত। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আস্তে আস্তে আর কি নেক্সট ব্যাচ গুলোতে আমি এগুলো বাক্য বাদ দিয়ে একটা আপডেট বাক্যে যাবো। তারপরে ডু ইউ ওয়ান্ট, এরকম আর কি কথাবার্তা আমরা এইভাবে বসাই। তো এখান থেকে আমরা কি করবো? ট্যাগ কোশ্চেনের দিকে যাবো। তাহলে ট্যাগ কোশ্চেন তো আর এগুলো থাকবে না, এখানে কমা বসায় এখন কি করতে হবে? ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা আছে অ্যাফার্মেটিভ, তাহলে একে নেগেটিভ নিয়ে আসতে হবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ডোন্ট করলাম। তারপরে বলেন তো ডু ইউ নো মি, এখানে ডোন্ট আই হবে নাকি ডোন্ট ইউ হবে? ইউ ইউ হবে, ইউ। ইউ হবে। যদি আমি মনে করি যে আই হবে, এটা আমার মনে হচ্ছে, আমার সাথে সাথে কে থাকবে দেখি? আমি যদি মনে করি আই হবে, সাবজেক্ট সাবজেক্ট, ইউ তো সাবজেক্ট। আচ্ছা বাংলা ভাষায় বলি আই হবে, এরকম কারো মনে হয়? না না ভাই। তাহলে ভালো ছাত্রছাত্রী, আমি তো মনে করছি আরো আমার ছাত্রছাত্রী কম বুঝে, তাইলে হয়ে গেছে, আমি আর পড়াবো না। ঠিক, এখানে আসো। তাহলে এখানে কি হবে? ডোন্ট ইউ। ডোন্ট ইউ। তারপরে বলে দেই, মনে হয় কেউ হয়তো জানে না কিন্তু তারপর মুখ ফসকে বলতে যাচ্ছে না। বলাটা সহজ, আমার কাছে মনে হয় বলাটা সহজ। এখানে ডু ইউ নো মি, ভাই এই জিনিসটাকে সোজা করো, এই জিনিসটাকে সোজা করো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই দুটো এখানেই থাকে, তাহলে এইভাবে হয় বিষয়টা। ধরো ইউ ডো নো মি, এই কথাটা এরকম ভাবো, ঠিক আছে? আবার এটাকে আরো একটু সাজাই নাও, যেটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ নো মি। এটাই আসলে বাক্যটা ছিল। এখান থেকে আমি কি করছি? ইন্টারভিউ করতে চাই ডু ইউ নো মি, তাহলে এই সাবজেক্টটাই এখানে বসবে। ক্লিয়ার এবার? জি ভাইয়া। আমার খুব আফসোস বুঝছো, যে স্টুডেন্ট গুলো কথা বলতে চায় না। বা আমি একদিন আমার এক ফ্রেন্ডকে ধরছিলাম আর কি, যে স্যার বলছে আচ্ছা তুমি এটা পড়াইছো, আমাকে স্যার বোর্ডে ডাকতেন, ইংলিশ ক্লাসে আমাকে বোর্ডে ডাকতেন যে তুমি এগুলো লেখো, আমাকে 5টা করে লেখাইতেন, যে তুমি রাইট ফর ভার্ব না, তুমি ফ্রেজ গুলো 5টা লেখো, 5টা লিখে তুমি মানে ওগুলোর বাংলাগুলো লিখে দাও। আমি লিখে দিতাম, স্যার আমার খাতায় লিখে দিত, মানে পুরো ব্যাচটারই তো মানে যে ক্লাস আছে সেখানে তো আমি পুরো লিখবো, ওরাও লিখবে। আমার লেখা সবসময় এরকম টেরা হতো। এখন মোটামুটি বোধহয় একটু সোজা হয়েছে, এরকম করে লিখতাম। তো তো এখানে ওই সময় তো চক এইগুলো তো ছিল না। তো ভাই ওই সময় আমি আমার এক ফ্রেন্ডকে ধরছিলাম, যে বলে যে আচ্ছা এগুলো তুমি একজনকে ধরো তো। তো আমার এক বন্ধুকে আমি ধরছিলাম যে বন্ধু নয়ন দাঁড়াও তো। তো ও তখন চমকে গেছিল যে ভাই আসলে আমার থেকে প্রশ্ন ধরে না, আমি পারি না চুপ করে বসে থাকি। তো ও পারে না, চুপ করে বসে থাকে, ওর পর থেকে ও আমারে চিনে। আর ওর পর থেকে আমি এত বিব্রত বোধ করি যে এই স্টুডেন্টটারে বা আমার বন্ধুটারে আমি এরকম লজ্জায় ফেললাম।
তারপর থেকে আমি ওই ধরনের স্টুডেন্টকে খুব ভালোবাসি। এই হচ্ছে তোমাদের পিছন থেকে সামনে ডাকার রহস্য। বুঝে গেছে? এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। এটাতে কি পড়াশোনা করছি আমরা? এই পড়াশোনায় করছি ন্যারেশনে টু বসাতে হয়, প্রপোজ টু, তারপরে দ্যাট বসাতে হয়, তারপরে লেট মি থাকলে দ্যাট বসাতে হয়, প্রপোজ টু থাকলে শুড বসাতে হয়, এটাতে কি বসাতে হয়? মাইট বসাতে হয়। এখানে ফার্স্ট পারসন থাকলে উই বসাবো। কেন উই বসাবো বলে দিছি। কি রিভাইজ হলো? জি ভাই। এখন ইম্পারেটিভে আসি। ইম্পারেটিভে বলছি যে ডু ইট, তখন এটাকে কি বলছি? যে এখানে সেকেন্ড পারসন আছে, ইউ শুড ডু ইট। ঠিক আছে? তো এরকম যদি থাকে যে বাংলায় যদি বলি আমি যে এরকম যে হি ডাজ ইট, এরকম কথা বুঝতে পারে? এরকম কি বাক্যটা হতে পারে? একটু চিন্তা করে বলবো। হি ডাজ ইট, এই কথাটা হতে পারে কি? ঠিক আছে, চিন্তা করো। ইম্পারেটিভে আমরা কি কাজ করি? যদি এরকম ডুইটি বসাই আমি, তাহলে সোজা একটা বাংলা কথা আছে। কেউ যদি মনে করো এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, তাহলে তুমি সুন্দর করে বসাতে পারো উইল নট, তারপর কি বসাবো? ইউ। কেন এই ইউটা কেন আসতেছে এবার বলো? ওই দিন যে বুঝো বা বুঝো না, এই ইউটা কেন তুমি বসাচ্ছ? ওই থেকে ইউটা পাইলা তুমি? ওই এটা ট্রান্সফরমেশন পড়ার সময় যেটা শিখাইছি, ইউ শুড ডু ইট, ওই ইউটা এখানে চলে আসছে। তাহলে উইল নট ইউ, যে বলতেছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, আর কেউ বলতেছো যে ভাই আমি নেগেটিভ যদি না করি কোনো সমস্যা আছে? ঘাত তারা থাকে না, এই ঘাত তারাটা এখানে ঠিক, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মানে এটা বসাইলে ক্ষতি নাই, অপশনে যদি এটা থাকে আমি দিব, কিন্তু বেশিরভাগই উইল ইউই থাকে। মাঝে মাঝে খুব হাড় ভাঙা পরিশ্রম করাও ভালো, এটা হচ্ছে এটার প্রমাণ। বুঝে গেছে? এবার এটা তো অ্যাফার্মেটিভ, তাহলে উইল ইউ কেন থাকবে? বললাম তো উইল ইউ। এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভে প্রপোজ কেন থাকলো? আমি যদি তোমার তাহলে জিজ্ঞেস করি, বুঝে গেল যে প্রপোজ কেন বসাচ্ছি? আমি তো বসাবো না যদি আমি বলি, তাহলে হয় না। এটা হচ্ছে নিয়ম, হচ্ছে ইম্পারেটিভ হলে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বসাতে পারো। যদি মন না থামে তাহলে উইল নট ইউ বসাবা, কিন্তু তোমার অপশনে দেখবা যে উইল নট ইউ থাকে, উইল ইউ থাকে। আচ্ছা। এন্ড অপশনের বাইরে তো তুমি কিছু করতে পারবে না, তুমি তো ওখানে লিখে আসতে পারবে না। তোমার ক খ গ ঘ যেখানে অপশন গুড়গুড়ি আছে সে জায়গাতে লিখে আসতে পারবে না যে উইল নট ইউ দেন। ভাইয়া লেট দিয়ে থাকে না, লেট। সবই 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 এখন আমরা পড়াবো লেটের বিষয়টা। আমরা তো প্রথমে সাবজেক্ট পড়াই না, মানে যেটা কি বসে, কি বলে যে ভার্ব বসে সেটা আগে পড়াই, তারপরে লেট আস গো আউট ফর এ ওয়াক। এটা মুখস্থ করাচ্ছি কেন? এরকম ভাবে একটা প্রিপজিশনে চলে আসতে পারে যে লেট আস গো আউট ফর এ ওয়াক। ঠিক আছে, এই যে গো আউট এই কথাটা চলে আসতে পারে, এই জন্য বারবার আমি এটা লিখি। ঠিক আছে, যদি এটা দুইটা প্রিপজিশন আসে, ফর আসে, তখন আউট বসাতে যাতে আমার স্টুডেন্ট ভুল না। তাহলে যদি এটা থাকে তাহলে এটাতে একটা পরিবর্তন। তাহলে আমরা জানলাম যদি সাবজেক্ট মানে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ বসাবো, আর উইল ইউ না থাকলে উইল নট ইউ বসাবো। ঠিক আছে, আর এটাতে তাহলে এরও একটা কিছু স্পেশালিটি আছে, সেটা হচ্ছে শ্যাল উই বসাবো। আচ্ছা এখন বলো তো এই শ্যালটা আমি কই থেকে পাইলাম? রিলেট করতে পারো কিনা? এই শ্যালটা আমি ন্যারেশন করার সময় এই লেট আস থাকলে ইনডাইরেক্টে শ্যাল বসাইতাম, মনে পড়ে? কি ভাইয়া? ওই শ্যালটা আমি এখানে নিয়ে আসবো, আর এই যে লেট আস এখান থেকে আস থেকে উই নিয়ে আসবো। এটা হচ্ছে আমার কথা, এটা বিজ্ঞানসম্মত কোনো কথা না, এটা ভাইয়া বিজ্ঞান। বলো বলো। যে কোনো ভার্বের ক্ষেত্রে কি মানে ভার্ব দ্বারা শুরু হলে কি উইল ইউ হবে নাকি শুধু ডু এর ক্ষেত্রে উইল ইউ হবে? না রে বাবা রে, ইম্পারেটিভ সেন্টেন্স কি শুধু ডু দিয়েই শুরু হয়? না না, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি বসবে? উইল ইউ বা উইল নট ইউ। আর যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে শ্যাল উই বসবে, কোনো কথা নেই। এখানে আবার শ্যাল নট উই বসায়। মাইট বসে না ভাইয়া কখনো?
মাইট বসে ইয়াতের ক্ষেত্রে। মাইট কি আর তোমার এখানে বসবে? মাইট কি আর তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে বসে? অপটেটিভ বসবে। চলো তাহলে অপটেটিভে যা পাবো। ভাইয়া লেটের ক্ষেত্রে আসার পরিবর্তে যদি আই বলেন বলেন একজনকে তাহলে বলেন। কি মিডি নাই? বলো বলো পেটের কথা বলে ফেলো। এখানে আসনা থেকে যদি মি থাকতো তাহলে কি শ্যাল আই, আস না থাকলে মি থাকতো। তাহলে আই হইতো। ভালো কথা, হ্যাঁ অবশ্যই আই হতো। তারপর আসো, তারপরে আসো। আচ্ছা এখন এরকম, আচ্ছা এখানে একটু একটু ঝামেলা আছে। লেট আস আছে, তাহলে আমরা কি করি? শ্যাল উই করি। বুঝে গেছে? যদি লেট হিম থাকে তাও তো আমরা শ্যাল উই করি। কেউ কি শ্যাল হিম করছো? হ্যাঁ না ভাইয়া, এটা নিয়মিত। কোনদিন করছো? লেট ইউ থাকলে যেই কিছুই থাক লেট দিয়ে, আমি তো কিছু বলি না, আমি বলছি লেট দিয়ে যা কিছুই থাকে না কেন আমরা শ্যালই করছি এতদিন পর্যন্ত এই জীবনে যা করছি। তা বাদে কি কেউ কোনো কিছু করছো এই জীবনে, কেউ করছো কিনা সেটা বল। না ভাইয়া। না ভাইয়া। তাইলে এটা কোনো নিয়ম নাই, এই শ্যালইটাই নিয়ম। ঠিক আছে? যদি যেহেতু থাকে। আমার প্রজন্ম পার করছি, তোমার প্রজন্ম পার করতেছো, তাই নতুন প্রজন্ম যদি আসে 2050-এর পর, তখন হয়তো হিম থাকলে হি হতে পারে। আর যদি এখনই তোমরা কোনো বই দেখে থাকো, ইমিডিয়েট কল করবা, ইমিডিয়েট আমাকে জানাবা যে ভাই আমি দেখছি, তাহলে এটা আমাদের ভাইয়া নতুন সংস্করণে আসবে। ভাইয়া লেটের ক্ষেত্রে নেগেটিভ হবে না ভাইয়া? মানে না, না, নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে নেগেটিভ করতে যায় না, অত করতে যায় না। শুধু পড়ো যে ইম্পারেটিভ থাকলে উইল ইউ বসাবো, আর যদি লেট থাকে তাহলে শ্যাল ইউ বসাবো, আর কিছু করতে যাবে না। আর যদি একটু প্যাচ খেয়ে যাও তাহলে উইল ইউ এর জায়গায় উইল নট ইউ বসবে। উইল নট ইউ বসে না, উইল নট ইউ অপশনই থাকে না। সেটা বিসিএস বলো আর মেডিকেল বলো, মেডিকেলের থেকে তো তখন বিসিএস ইম্পর্টেন্ট না, বিসিএস এও তো থাকে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা এখন আসো, আমরা যদি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াবো এবার, একেবারে নজর একবারে বোর্ডের দিকে, কোনো মেসেঞ্জার গ্রুপে চ্যাট করবা না এই সময়। হ্যাঁ, আগের পড়া রিভাইজ হইতেছে, এর থেকে সহজ আর কি আছে? এভরিবডি না দেই, এভরি মাদারটাই দেই, আবারও মাদার নিয়ে আসি। এভরি মাদার, ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে দেই যে এভরি মাদার লাভস হার চাইল্ড। একটু ভালো করে খেয়াল করি, এভরি বসেছে, মাদার মানে নাউন বসেছে, এভরির পরে নাউন বসেছে, তারপরে কি বসছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা এখানে আমি বুঝতে পারতেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে এটা কোন টেন্স পাইলাম? এই টেন্সটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, ঠিক আছে? প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, যতই ভুল করুক কি করে? তাও বুকে টেনে নেয়। তাহলে আমার মায়ের থেকে আমার আল্লাহ আরো আপন না? জি ভাইয়া, আল্লাহর থেকে আপন কেউ নাই। তাহলে আমরা খালি ফজরের নামাজটা বাদ দিলেই আর জোহরে পড়তে চাই না, এরকম বহুত পাবলিক আছে। ফজরের নামাজটা বাদ দিলে এই 4 ওয়াক্ত বাদ দে, ফজরই পড়িনি আর করে কি হবে? মানে নিজে ফায়সালা দেওয়া যাবে না। আল্লাহ তোমারে, মা তোমার মাই যদি তোমার এত ভালোবাসে, তাহলে তোমার আল্লাহ তোমারে কত ভালোবাসে। বলছে এই যে চোর বাটপার বাংলাদেশে আছে না? জি ভাইয়া। চোর বাটপার বিভিন্ন ডাকাত টাকা, তাদেরও তো মা থাকে, তাদের কাছে তার সন্তান যতই চোর হোক সে তো তার নিজের গর্ভে ধারণ করছে। এইরকম বিষয়টা একটু আমরা ভাবি। এখন আমি একবার ওই চিন্তা করা বাদ দিছি যে আমার ফজর গেছে আমি আর পড়বো না, এরকম না, পড়বো। আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি, আল্লাহর কাছে বলতে যাইতেছি, ঠিক আছে না? এখানে তো আমার কোনো কার্পণ্য করার কিছু নাই। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটাতে আমরা দেখতেছি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝে গেল? তাহলে আমরা এই কাজটা দেখো কি রকমের বিপজ্জনক, যে এটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস। এটা যখন আমরা কি করতে যাই, প্রত্যেকটা মা তাদের প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, ঠিক আছে, এইরকম বোঝাচ্ছে। কিন্তু
এটা যখন আমরা ট্রান্সফরমেশন না আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই একটা ব্যতিক্রম দেখতে পাই। কেমন ব্যতিক্রম দেখতে পাই বলতো? প্রত্যেকটা মা, সবগুলা মা, তারা প্রত্যেকটা মা জাতি বুঝাচ্ছে, তারা প্রত্যেকজন কি করে তার সন্তানকে ভালোবাসে। তাহলে এখান থেকে ডাজ নট Doesn't. এই কথাটা আসতেছে, এই কথাটা আসতেছে প্রথমবার আমার অবুঝ মন এটা বলবে। তারপর আমি যখন দেখবো যে এভরি থাকলে দে বসাতে হয়, তারপর ডাজ নট দে থাকলে বসে না, তখন হয়ে যায় I ডোন্ট। I don't. Oh, Don't. ঠিক don't. আছে, বুঝে গেল? এটা হচ্ছে 95% স্টুডেন্ট করবে আর 5% স্টুডেন্ট এই কাজটা করবে। Plural কত কি? ঠিক আছে, শুধুমাত্র এটা কেন হলো ভাইয়া ব্যতিক্রম? দের কারণে। এভরি দিয়ে দেখো সম্পূর্ণ সিঙ্গুলার, তুমি যদি রাইট ভার্ব তোমারে করাই তুমি কিন্তু কি করবা? এস বাই এস যুক্ত করবা। শুধুমাত্র এই ট্যাগ কোশ্চেন এটা ব্যতিক্রম। জি তাহলে ভাইয়া। ট্যাগ কোশ্চেন আমার এই ক্লাসের আগে ট্যাগ কোশ্চেন পারে না এরকম স্টুডেন্ট কেউ নাই, এটা আমি বিশ্বাস করি। এবং ট্যাগ কোশ্চেন কোনো পড়ানোর জিনিস না, এটাও তোমরা বিশ্বাস করো। কিন্তু খুঁটিনাটি কিছু আছে আমরা জানি না, এগুলো আবার আপনার থেকে শিখলাম। সবই জানো কিন্তু পরীক্ষার হলে যা পারবা না। এরপর আসো, তোমার রাকিব ভাই এগুলো পড়ানোর কথা যে প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে প্রথম সাবজেক্ট অনুযায়ী কোন ভার্বটা বসবে, আবার দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কোন ভার্বটা বসবে, এরকম পড়াশোনা পড়ে না? কিন্তু বিশ্বাস করো এই পড়াশোনাগুলো যতবারই পড়ি ততবারই ভুলি, তার থেকে না পড়াই ভালো, এরকম মনে হয় আমার। মনে হয়, তোমাদের জানি না আমি। তো এইখানে আমি শুধু এই দ্বিতীয় সাবজেক্ট যে কথাটা থাকে মানে 2 নাম্বার সাবজেক্ট যেটা, সেই অনুযায়ী যে আমি ভার্ব করব এইটা আমি খালি পড়ি। যেমন 2 নাম্বার মানে দুইটা ভার্ব মানে দুইটা অংশ থাকবে, আমার কাছে এরকম মনে হয় 2 নাম্বার সাবজেক্ট যেহেতু দুই কথাটা আসছে তাহলে আমার দুইটা অংশ থাকবে। কেমন? নাইদার নর, আইদার বা ইদার, অর, নট অনলি বাট অলসো। বাট অলসো। এখন এগুলো মিলবে কিনা আমি জানি না ভাই, আমি লিখলাম এরপরে যে এই জিনিসটা থাকতো, মনে করো যে হিজ ফ্রেন্ডস, তখন এই হিজ ফ্রেন্ডস অনুযায়ী হতো। আবার মনে করি হিজ ফ্রেন্ড, তখন হিজ ফ্রেন্ড অনুযায়ী হতো। এটা অনুযায়ী প্লুরাল হতো, এটা অনুযায়ী সিঙ্গুলার হতো। এরকম কিছু হতে পারে? এরকম কি পড়াইছে তোমার ভাইয়া, না উল্টা পড়াইছে, না আমি উল্টা পড়াইছি? না ভাই আমরা এইভাবেই পড়াইছে, এটাই পড়াইছে। আচ্ছা, এটাই পড়াইছে, কিন্তু আমি আসলে বহুত ভুল করতাম, তো এই কারণে আমি আমার মতো করে ভাজে নিচ্ছি বিষয়টা। যে 2 নাম্বার সাবজেক্ট যেহেতু আমি 2 নাম্বার ভার মানে 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী যেহেতু ভার বসবে, এখানে আমার সবকিছু দুইটা থাকে। ওগুলাতে দেখো সিঙ্গেলই পাবা। কেমন? অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর আর কি আসে? অ্যাকম্পানিড বাই, along with, together with, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর কি আছে? As long as. বাট ইনক্লুডিং। নট। তারপর আরো শুধু যেগুলো with আছে হবে। এগুলো তোমাদের মতো পড়বা, যখন একটু বিসিএস দিবা তখন আরো বেশি পড়বা। তো এগুলো একটা ভাই, এটা হচ্ছে প্রথম থেকে পড়ে, এটা হচ্ছে আমার কিছু কিছু জিনিস। আর আরেকটা জিনিস বলে নেই, আমি ক্লাসের আগে কিভাবে কি পড়াবো এটা আমি খেয়াল করে আসি, এটা আমার যদিও ভুল আর কি, কিন্তু আমার মনে হয় আমি পড়াইতে যে অনেক কিছু বের করে ফেলি যেটা আমি নিজেও জানতাম না, যেটা আমি বলবো। এটা কার মাধ্যমে হচ্ছে বলতো? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যে এই সুবিধাটা দিচ্ছে, এটা যে আমি পড়াবো এভাবে, এটা কি শুকরিয়া করা উচিত না আমার? জি ভাই। এখন আমার শুকরিয়া করলে তোমারও শুকরিয়া হয়ে যাচ্ছে যে ভাই এগুলো শিখাই দিচ্ছে। তাহলে এই দুইটা গেল। এরপরে আর কি পড়াশোনা আছে? ট্যাগ কোশ্চেন আর কি করতে পারি আমরা? কি বাবা ঠান্ডা লাগতেছে আজকে আবার খুব। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাই আপনি যখন কিনা যে এভরি মাদার লাভস হার চাইল্ড যেটা পড়াইলেন, ওইখানটাতে যদি নো বডি দিয়েও কোনো একটা কোয়েশ্চেন থাকতো, যেমন এভরিবডির সাথে কি নো বডির ক্ষেত্রেও কি সেম রুলসটা ফলো করব? এভরিবডি, নো বডি সবকিছু থাকলেই দে। আচ্ছা, আরেকটা জিনিস ভাই একটা ছিল, সেটা হচ্ছে মানে কোথাও একটা দেখছিলাম হয়তো বা সামওয়ান দিয়েও এরকম কোনো একটা রুলস ছিল, যদি একটু বলে দিতেন। সামওয়ান যদি পাই তাহলে করতেছি। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে এরকম যদি থাকে একসাথে পড়াচ্ছি, একসাথে পড়াই ফেলি। এভরি প্লাস নাউন, ঠিক আছে?
এভরি যখন থাকে ভাই, মানে এভরির সাথে অনেক কিছু রিলেটেড, তোমাদের আসলে বইয়ে ওইভাবে দেওয়া থাকে না, এইভাবে দিই এভরিওয়ান, মানে এভাবে তুমি ভাবো, সামওয়ান, এনিওয়ান, তারপরে কি থাকে এভরিওয়ান, তারপরে কি থাকে আরো কিছু ওয়ান বের করবা, ঠিক আছে, যে সব একসাথে করবা, তারপর নো ওয়ান মানে নান, যেটা এগুলো সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম দে। এখন যদি আবার আরেকটা জিনিস দেওয়া থাকে মোস্ট অফ দেম, ওই দেম থেকে তো আমি গোড়া থেকে আবার দে পেয়ে যাচ্ছি। ভাই একটা কোশ্চেন ছিল, যদি নো বডি থাকে তাহলে তো আর নেগেটিভ করতে হবে না ট্যাগের সময়, নোবডি নিজেই নেগেটিভ, ওরে আর কি নেগেটিভ? এটাই। ভাইয়া এমনি এখানে কোন পার্টস অফ স্পিচ? বুঝি নাই, আস্তে করে বলছো তো, একটু জোরে করে বলো। ভাইয়া নোবডি থাকলে এনি তাহলে কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা এই দেখো ভাই, এই নোবডি যদি বসে আর কি, নোবডি কি দিব, নোবডি ক্যান ডু ইট, ঠিক আছে, তাহলে নোবডি মানেই না, তাহলে এখানে অ্যাফার্মেটিভে ক্যান নট বসার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর যদি এইভাবে বসেই যায় ক্যান, তাহলে দে বসাইতে আমার সমস্যা কি, ক্যান দে, কাজ শেষ, বুঝে গেল? ভাইয়া কিন্তু জি এখানে ভাইয়া। দেখবেন যে 40 থেকে 45% স্টুডেন্ট ক্যান নট দেখা, ওরা কারা, ওরা বেশিরভাগই ফার্স্ট টাইমার হবে, স্বাভাবিক, ওদের নাম্বারের ময়া কম থাকবে, বুঝা গেল? এটা সত্য কথা, আমি ফার্স্ট টাইমারকে ছোট করে বলতেছি না, কিন্তু আসলেই ফার্স্ট টাইমার হওয়াটা আসলে একটু কষ্ট। কি কষ্ট ভাই, যে আসলে বুঝার আগে অ্যাডমিশন শেষ হয়। এটা কেন বারবার বলতেছি, আল্লাহ না করুক আমাদের স্টুডেন্টদের আরো কোনো ক্ষতি হোক, কিন্তু আমি এটা বলতেছি, এই কথাগুলো ভাই বহুত কোটি টাকা দামি কথা। যারা ফার্স্ট টাইমার আছে এখানে কি আছে কেউ না নাই? এখানে কেউ ফার্স্ট টাইমার নাই? আচ্ছা, তারপরে honesty is the best policy। এই ব্যাচে কেউ ফার্স্ট টাইমার নাই, এই সত্য কথা। হ্যাঁ, কেমনে পসিবল? এই 35 জনই সেকেন্ড টাইমার? ভাইয়া জি এটা তো ভাইয়া। আমাদের ব্যাচ। জি ভাইয়া। আইছে রে, ওদের কে শিখাবে ভাই? তোদের নাইলে আমি শিখাই দিচ্ছি, ওদের কে শিখাবে? তাহলে honesty is the best policy ভাই, এখানে জাস্ট ইজ নট করবা, আর অনেস্টি তো এখানে বসানো যাবে না, তাই এটাকে ইট করে দেবা, বুঝা গেল? তারপরে তোমরা ঝগড়া করবে, ক্লাস 9 10 এর বাচ্চা কিনে ঝগড়া করবে, বুঝাই, the sun rises in the earth, in the কি করব, আরে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, কোনটা হবে? কোনটা হবে? ইস্ট। ইস্ট। তাহলে এখানে আসো তো ভাই, তাহলে নর্থ সাউথ বাদ আর ওয়েস্ট বাদ, তো এই যে রাইজ, তো এখান থেকে কি হবে, তাহলে ডাজ নট বসবে। তারপর কিছু বই আবার এই জিনিসটা পড়া থাকে, যে সূর্য হলে হি, চন্দ্র হলে সি, ভাইয়া সিঙ্গুলার কিছু থাকে, প্লুরাল ঠিক ক্ষেত্রে। আছে? জি ভাইয়া। ঠিক আছে, তো এগুলোর কোনো দরকার নেই, এগুলো হচ্ছে কনফিউজিং করা মানুষকে, এগুলো আমরা বসাবো না, জেনে রাখলাম কিন্তু আমরা বসাবো না, পরীক্ষার হলেও থাকে ইটটাই বসাই দেবো, এতে কোনো বিতর্ক নাই। কিন্তু হিসিতে বিতর্ক আছে, কেন তুমি চন্দ্রকে, ইট বসাই। ঠিক আছে, কেন তুমি চন্দ্রকে দুর্বল ভাবলা, কেন তুমি সূর্যকে বেশি ভাবলা, কোনোটাই তো কোনো অংশে কম না, তাই না? স্বামীরও যেমন ভূমিকা আছে, স্ত্রীরও তেমন ভূমিকা আছে, এটা তোমাকে মানতে হবে, নাইলে ঝগড়া শুরু হয়ে যাবে, যে আমি তো কামাই করে খাওয়াই, যে তোমার প্যান্ট কাপড় চোপড় কে ধয়, ঠিক আছে না? জি ভাইয়া, যেমন নদীর ক্ষেত্রে, রিভারের ক্ষেত্রে আমরা সি ইউজ করতাম, রিভার, ফেরি, আর্থ, এগুলোর ক্ষেত্রে সি ইউজ করতাম। বললাম তো, এগুলোর ক্ষেত্রে আমরা মানে দুর্বল বুঝাতাম আর কি, ঠিক আছে? এই দুর্বল এর সবলের মধ্যে দিকে পড়ছি আমরা ভাই। যাবো না। যার যেটা হিসি মাথায় আছে সে নিজ দায়িত্বে এটা মাথায় নিবা, কিন্তু আমি একটাই পড়াবো, আমি কনফিউজিং এর মধ্যে যাব না, ঠিক আছে? পরীক্ষার হলে যে যদি তোমার মনে হয় যে নদী দুর্বল, তাহলে তুমি সি বসাই দিবা, যদি অপশনে না থাকে, ঠিক আছে? তাহলে এখন সানের ক্ষেত্রে কি লিখবো ভাইয়া? কিসের ক্ষেত্রে?
সূর্যের ক্ষেত্রে বললাম তো ইট। তোমার তো আমি হিসি পড়তে কই নাই, আমি তোমার ইটটাই পড়তে কইছি, আমি পড়াইছি ওই ইট। এখন বলো তো সূর্য বেশি পাওয়ারফুল নাকি চন্দ্র বেশি পাওয়ারফুল বলো? অবশ্যই সূর্য। সূর্য তাহলে সূর্যকে ছেলে বালাই দিবা, এটা হচ্ছে লজিক্যাল কথাবার্তা। কিন্তু এগুলো নিয়ে মানে খালি ঝগড়াই করা হবে। ইট নিয়ে কারো কি ঝগড়া আছে ছেলে বা মেয়ে কারোর মধ্যে? না না ভাইয়া। তাহলে কেন আমরা ওই সব মাদারল্যান্ডের ক্ষেত্রে কি হবে? কার ক্ষেত্রে? মাদারল্যান্ড কান্ট্রি মাদারল্যান্ড মেয়ে না ছেলে হচ্ছে বলো তো? মেয়ে। মেয়ে মাতৃভূমি বলি, এটা কি পিতৃভূমি বলি? মাতৃভূমি তার বুঝা Oh my গেছে রে God. বাবু? আচ্ছা ভাইয়া কোথাও পিতৃভূমি নাই? তাহলে তো আমেরিকার ক্ষেত্রে কি আরে বোঝাবে? পিতৃতান্ত্রিক হয়, পিতৃতান্ত্রিক সমাজ আছে, হয়। পিতৃভূমি আছে বাবা, পিতৃভূমি আছে, কি আছে? এটা বলে পৈতৃক ভিটা, বুঝা গেল? বাপের যে জমি আচ্ছা, সেটাকে বুঝছি বলে বুঝছি। তা মানে ওই মায়ের যে- জমিতে বাপের জমি। মানে ভাইয়া দাদা বাড়ি। মাথায় বড়। আচ্ছা, আমারও বলা উচিত বুঝছো, আমরা থাকি চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমার দাদা বাড়ি হচ্ছে রাজশাহী ক্যাড কলেজের ওইখানে। তা আমারও রাজশাহী বলা উচিত, কিন্তু এখন আমি আর ওগুলো বলি না, আমার নামে অনেক ঝামেলা আছে, ঠিক আছে? তাহলে কেউ লিখছে, কি লিখছে বাবা? লেট দিয়ে কি জানি লিখছে, একটু মুখে বলে না, এই চ্যাটে চুটে লেখে, এগুলো তো আমি পছন্দ করি না। কি লিখছে ও? হুট করে গেল এখন আমার ক্লাসে। লেট ভাইয়া ও হিম বলছে ডু যে দ্য ওয়ার্ক, লেটাসের মধ্যে শুধু শ্যাল দেওয়া কেন? এখানে লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানে উইল ইউ দেওয়া কেন? তাই তো, ভালো প্রশ্ন। তো বইলেই দিছেন, লেট লেট থাকলেই তো উইলি। আমি কি এটা বলছি লেট থাকলে উইল ইউ বলছি নাকি কি বলছি? শ্যালুই যে ভার্ব লেট থাকলে বলছেন, শ্যাল উই এটাই মানে তো বলছি। ওইটার ক্ষেত্রে হচ্ছে উই ইউজের বিষয়টা। আচ্ছা, ও যেটা বলছে ভালো প্রশ্ন করছে, সবাস, খুব ভালো লাগলো। ঋতুকে ধন্যবাদ, তাকে আমি 10 টাকা পুরস্কার দেবো আজকে, ক্লাস শেষ হলে তুমি দেখা করবো, ঠিক আছে? একটা জিনিস ধরাই দিছি, মনে পড়ছে ভাই, সুন্দর কথা। ডু হলে উইল ইউ, ঠিক আছে? শুধুমাত্রই শ্যাল উই, এটা আমরা শিখবো, আর কিছু শিখবো না, বাদ দাও। শ্যাল উই বসবে, লেট আস থাকে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া। লেট আস থাকে, তাইলে শ্যাল উই, তা বাদ বাকি যত ইন্টারোগেটিভ আছে উইল ইউ। এবার ক্লিয়ার, এরপরে আর কোনো ঝামেলা থাকার কথা নেই। লেট ইউ একটা থাকলে পড়াইছি, বলো বলো। লেট ইউ থাকলে কি শ্যাল ইউ হবে? এখানে শুধু একটা কথা মনে রাখবা, লেট আস থাকলে শ্যাল উই, বাদ বাকি সবগুলোই উইল ইউ। এখন লেটের পরিবর্তে লেট আস কি, লেট আস বললা না লেট উই বললা, বা লেট ইউ বললা? লেট ইউ কি বসছে এখানে? লেট আস হলে শ্যাল উই, বাকি সব উইল ইউ। তুমি যা কিছু বলবা লেট আস ব্যতীত সবগুলো উইল ইউ, বুঝা গেছে? ওকে ভাইয়া। লেট আস না বসলেই সেটা উইল ইউ, কোনো কথা নাই, এক বাক্যে শেষ। থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যেটা বুঝাচ্ছিলাম, the rich are not always happy, ঠিক আছে? তাহলে এখানে কি আগে আর নট বসছে, তাহলে আর বসবে। আর এইখানে হচ্ছে কি পড়াশোনা? আর্টিকেলের পড়াশোনা, যে দা বসছে রিচ বসছে, তাহলে এখানে কাকে বোঝানো হয়েছে? ধনী সম্প্রদায়। জাতিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কি হবে? এটা প্লুরাল ফর্ম, তাহলে আর দিয়ে বসবে, বুঝা গেছে? জি ভাইয়া। বাজলো কয়টা দেখো তো? 3:24। আচ্ছা, এইরকম যদি থাকে, এবার একটু দেখাই, যদি এইরকম বাক্যটা থাকে যে ভাই আমি বুঝতেছি না যে কোন ইয়াটা করবো আমি, হ্যাঁ, এরকম যদি বাক্যটা থাকে যে
ভাই আমরা আসলে কোন ইয়াটা করব, যে এরকম আই হোপ দ্যাট, তারপরে আই বিলিভ দ্যাট, ঠিক আছে। তারপরে কি থাকবে, আবার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে, এখানেও সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, এটুক হবে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এরকম চিন্তা ভাবনা হবে কিনা? জি ভাইয়া, এইটার সাথে যে কম্পাউন্ড সেন্টেন্সে অনেকটা মিল থাকে। আমি এইসব চিন্তা বাদই দিলাম, আমি একটু প্যাট কেটে চিড়ে দেখালাম তোকে, আর কিছু করি নাই। আমি জাস্ট বুঝাই যাচ্ছি যে এই রকম যদি বাক্য থাকে তাহলে এই সাইডটুকু বাদ দিয়া আমরা এইখান থেকে শুরু করব। দ্যাটের পর থেকে এই সাবজেক্টটা ধরো আই থাকলো, এটা যদি থাকে লাভ তাহলে আমরা এখানে বসাবো ডোন্ট আই, এখানে যদি থাকে লাভ তাহলে আমরা বসাবো ডিড নট আই, ঠিক আছে। তখন আবার প্যাচ খেয়ে যায় যে ভাই এটা আগে বসাবো নাকি এটা বসাবো, আমরা সাবজেক্ট ধরবো এটাকে, এই সাইড অংশটুকু বাদ, দ্যাটের আগ পর্যন্ত সব বাদ, দ্যাটের পর এইগুলো থেকে সব। চিন্তায় আনবো না, আমরা সব বাদ দিলাম, ওখান থেকে শুরু করবো। অলওয়েজ উইথ সেকেন্ড ক্লজ নিয়ে তাহলে মূলত কাজ করব। হ্যাঁ, মানে বক্তব্য যেটা আর কি, যে আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে কথাটা বিশ্বাস করি, এটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে। তারপর এখানে আসি যে ইউজ টু যদি থাকে তাহলে আমরা কি করব, ইউজ টু থাকলে কি করবো তোমরা বলো তো? ইউজ টু নিয়ে কি বুঝাইছিলাম রে বাবা? ইউজ টু হচ্ছে এটা কি, এটা কি মডেল অক্সিলারি বলা যায় কি যায় না বল? জি ভাই, এটা আইনি যুক্ত হয় এটার পরে ভার্বের সাথে মনে হয়। কি সমস্যা, বহুত সমস্যা। আগে ওয়ানে না পড়ে আগে টু তে পড়তে চাই, এটা হচ্ছে আমাদের জেনারেশনের সমস্যা। আচ্ছা সময় কি, সময় এই সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, এটা কি কোনো সময় 1 থেকে 3 সেকেন্ডে গেছে? না, একটু চিন্তা করি তো সময়ের কথাটা, যে সময় কিভাবে হাঁটে কিভাবে চলে, প্রত্যেকটা সেকেন্ডে সে হাঁটে, মানে প্রত্যেকটা 1 ধাপ 2 ধাপ, সে কোনো সময় কিন্তু 1-এর পরে 3 সেকেন্ড যায়নি। আমি কিন্তু দেখা গেছে একদিন 1 ঘন্টা পড়লে পরের দিন 2-3 ঘন্টা পরে খাবার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সময় কিন্তু কোনোদিন করে নাই। তাই যে মানুষটা সময়ের সাথে চলা শিখবে সে আসলে কোনো সময় পিছনে পড়বে না। জি ভাইয়া। তাহলে আই না হি দিছি ইউজ টু হচ্ছে মডাল বললাম, তাহলে এই জায়গা মনে করলাম ক্যান বসলো, মেয়ে বসলো, ঠিক আছে, উড বসলো, আমি এটা বোঝানোর স্বার্থে বোঝাচ্ছি যে এরপরে তাহলে ভার্বের ওয়ান বসলো, এটা হচ্ছে আমার মেইন কথা, এটা হচ্ছে আমার মেইন কথা। তারপরে ওই মেয়েটা তো বলে ফেলেছে ভার্ব প্লাস আইএনজি, তাই না? তাহলে ও যেহেতু বলছে তাহলে বর্তমান সম্মান আছে, ও তো এমনি বলেনি, তাই কিসের জন্য এটা বসবে? এটা যদি এম ইউজ টু থাকে, ঠিক আছে, তারপরে যদি আর ইউজ টু থাকে, মানে অক্সিলারি ভার্বের সাথে ইউজ টু আছে, বি ইউজ টু বলে দিই। এখানে অক্সিলারি ভার্ব দিলা তুমি, ঠিক আছে। আমি কি করছিলাম যে ভাই ইউজ টু নরমাল কথা মডাল আছে তাই আমি এটা করব। এখন ভাই V1 কেন আছে, আমরা একটু নিজেদের মতো করে বানাবো না, এই সিস্টেমটা আমার মনে রাখতে হবে না? তো ভাই এম ইউজ টু আর ইউজ টু এই কথাগুলো যদি থাকে তখন দেখো এটা কি আমার কন্টিনিউয়াস করার জন্য চাইতেছি, তাই ভার্বের সাথে আইএনজি করব। এটা যে আমি তোমাকে এটা বুঝাচ্ছি যে ভাই এম ইউজ টু এটা থাকলে ভার্বের সাথে আইএনজি, এটা সবাই জানে, কিন্তু কিভাবে মনে রাখা যায় এটা আমি শেখাচ্ছি। আমি বলতেছি না যে এম থাকলো এখানে আবার মডেল থাকলো তারপর আবার আইএনজি বসে, এটা আমি বলছি না। এটা আমার মনে রাখতে হবে, তাই আমি মনে রাখলাম যে এম ইজ আর এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি বসে, মধ্যখানে ইউজ টু বোনাস। তাহলে গেট ইউজ টু এর পরে এনজি হয় কি কি জন্য? গেট ইউজ টু, এখানে এই গেট এটা একটা না কি ভার্ব, এখানে দ্বিতীয় ভার্ব, বুঝে গেছে? তখন এইচ টু আর গুনতির মধ্যে পড়ে না। আমি প্রথম কিছুদিন আগেই বোধহয় তোমাদের একটা কথা বলছিলাম, ইংলিশের কোনো মা বাপ নাই। জি ভাই বলছিলেন। দুইটা ভার্ব থাকলে তারপরের ভার্বটার সাথে আইনজি যুক্ত হবে, ঠিক আছে, ওইটা না? এটাই হচ্ছে এর কারণ আর কি। এইগুলা কারণের আগে আমি বলি যে ভাই জি ভাই। বলো V1, আবার তুমি কিছুক্ষণ পর আমার টাইনে নিয়ে আসো এমিজারে, আবার দেখো এমিজার তো ঠিকই ভাই বুঝি, কিন্তু তুমি আবার আমরা বুঝাইলে ভাই গেট থাকে, আবার তখন ভার্বের সাথে আমাকে মিলায়া বলতে হবে, কিছু করার নাই, খালি ইউজ টু বলে না যে ম্যাম স্যারেরা এগুলো আমাদেরকে বলে, খালি আমরা খালি পড়ি, আমরা ইউজ টু হয়ে গেছি, আমাদের বকে আমরা ইউজ টু, এই আমরাও এখন ইংলিশের এরকম নিয়মের কারণে আমরা ইউজ টু।
ভাইয়া এই যে বলো। এইখানে দে এগ্রিড উইথ আস, এইখানের অ্যান্সার ইজেন্ট হি দেয়া কেন? দে এগ্রিড উইথ আস। দে এগ্রিড উইথ আস, আমি কিছুই বুঝবো না। এটা হচ্ছে V2 পাস্ট ইনডিফিনিট, তাহলে আমার ডিড নট বসবে, তারপরে দে বসবে। বইয়ে কি লেখা আছে আমি জানি না, এটাই উত্তর। বুঝে গেল? জি ভাইয়া বুঝছি। এগুলা ব্যাপারে ভাই বইয়ে ইউজ কেউ- তো ভুলে গেলাম। বলো বলো। ইউজ টু তে পড়াইলেন, এটা টেক কোশ্চেন কি হবে এটাই তো ভুলে গেলাম এত কিছুর মাঝখানে। আচ্ছা, খালি ইউজ টু জব আমি এটা ভুলে গেছি। ইউজ টু দিয়ে প্রশ্ন হয় না রে বাবারে, ইউজ টু দিয়ে প্রশ্ন হয়। আচ্ছা, আমি যে তখন পড়াইতেছি, ইউজ টু কি মডাল? ইউজ টু মডাল নাকি এটা মডাল? টু মডাল। এই যে ও টু নিডও তো মডেল, নিড মডেল। আচ্ছা, নিজের কথা বলছো, খুব ভালো বলছো। মানে এক জায়গা পড়তে যা আমার আরো 10 জায়গা নিয়ে যেতেছো। আচ্ছা যাও, তোমরা যখন এক কোশ্চেনে মাফ করে দিলাম এইসব, এটা আমি বুঝাইতেছি, এটাকে শেষ করি, বুঝছো, নাহলে শেষ হবে না। হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ। কি করবো তাহলে? এই হোয়াট এ নাইস গার্ডেনের দরকার নেই, ওই যে এখান থেকে পাইছি ইজেন্ট ইট, নগদে বসাই দিব, বিকাশে নাম্বার দিয়ে দেব। গেল? এবার আসি নিডের কথায়। খুবই মনোযোগ, নিডের সময় খুবই মনোযোগ। তার মানে ইউজ টু কোনো ইউজ টুটা পড়ায় আর কি কিসে জানো? ট্যাগ কোশ্চেনে না। ইউজ টু পড়াবো কিসে? রাইট ফর্ম অফ ভার্বে। তার মধ্যে কি ঢুকাই এখন যে দিছো? লিখছিলেন আমি ভাবছি কিছু পড়াইছি। না রে বাবা রে, না রে বাবা রে। আই নিড এ বাইসাইকেল। ওকে, একটা। তারপরে ভিআইপি টিকিট দিয়ে দিই, নরমাল টিকিটের জন্য না, একটা ভিআইপি টিকিট চাই। ঠিক আছে, আই নিড এ বাইসাইকেল, আই নিড গেট এ ভিআইপি টিকিট, বা যে কোনো এখানে ভার্ব, আমি কোনো ভার্বের কথা বলতেছি না, যে কোনো ভার্ব, যে কোনো ভার্ব দিয়ে যে কোনো বাক্য হতে পারে, এটা আমার কোনো প্রসঙ্গ না। আমার প্রসঙ্গ হচ্ছে নিডের পরে ভার্ব আছে, এখানে নিডের পরে ভার্ব নাই। তাহলে এখন বলো, দুটোই নিড, কোনটা মডাল অক্সিলারি? দ্বিতীয়টা মডেল। দ্বিতীয়টা মডেল। প্রথমটা মডেল না কেন? এই তো মেইন ভার্ব, মেইন মেন ভার্ব ভার্ব হিসেবে কাজ করবে। কাজ করবে। তাহলে এটার ভিতরে আমরা যদি একটু দেখি, পোস্টমর্টম করতে যাই, তাহলে আমরা কি পাবো? আই Do. ডু নিড, এরকম ভিতরে ঢুকে বসে আছে, তাই না? ভাইয়া তাহলে এখান থেকে আমরা নেগেটিভ নিয়ে আসবো কি? ডোন্ট আই। আর এখানে আমরা কি নিয়ে আসবো? ডিড নট আই। ডিডন্ট বলেন, এর থেকে সহজ করে বোঝানো যায় না আর কি। বুঝা গেছে? ভাই জি এটা ভাইয়া। বুঝছি, কিন্তু আরেকটা এক্সাম্পল ছিল, এটা বুঝি নাই। কোনটা এক্সাম্পল বুঝেন না বাবা? ওই যে আমি বলতেছি, হ্যাঁ বলেন। ইউ নিড নট ওয়ারি ফর, এটার মধ্যে কোশ্চেনে নিড ইউ দেওয়া, এখানে তো নিড ইউ হলে মেইন ভার্ব কোথায়? ইউ নিড নট ওয়ারি নাকি? আর একটু বাড়াই বললাম বাক্যটা, অ্যাবাউট ইট। ওই রে বাবা, দেখাই যায়নি, ওইদিকে লিখছি, ওইদিকে লিখছি। আচ্ছা, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট। তো ভাইয়া কি আছে এখানে? Need you. নিড নট, এটা হচ্ছে মডাল অক্সিলারি, হবে। ভার্ব ওয়ান। তাহলে এখানে যদি আমি ইউ ডু নট বলি, বাবা ইউ ডু নট ওয়ারি অ্যাবাউট ইট, বা এটাকে আমি বলি ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট ইট, যা কিছুই বলি না কেন, আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি তোমাকে যে দেখো। তাহলে এইখানে শুড নট থাকলে আমরা কি করি? শুড আই করি, মানে শুড ইউ করি, কোনো সন্দেহ নাই।
এখানে ডু নট থাকলে কি করি, ডু ইউ করি। এই নিড নট এর পরে ভার্ব ওয়ান, তার মানে এটাই হচ্ছে তোমার কি মডাল অক্সিলারি, যেটা নেগেটিভ আছে, তখন আমি কি করব, নিড ইউ। এই নিডটা হচ্ছে ক্যান ইউ এর মতো, শুড ইউ এর মতো, ডু ইউ এর মতো। বুঝে গেছে নাকি ভুল বললাম? কও। ভাইয়া জি ভাই ঠিক আছে। আচ্ছা, তোমরা যে তোমার প্রশ্নগুলো আমারে করতেছো, আমারও তো ইংলিশে বেশ কিছু প্রশ্ন থাকে, সবকিছু মানে সবকিছু টপিকের উপর আমার কিছু কোশ্চেন থাকে, এগুলোর উত্তর আমি কার কাছ থেকে নিব? গুগল থেকে। তাহলে তুমিও গুগল থেকে পড়ো না কেন? কারণ আমরা তো বুঝার ক্ষমতা কম, আপনি তো বুঝাই দিবেন, আপনি তো না। বেশি বুঝবেন। আপনি তো পারেন, বোঝার ক্ষমতা যথেষ্ট হয়েছে। আপনি তো পারেন, আমরা তো পারি না। এ বাপরে, আমিও তো এখন কি, আমি একটু তোমাদের সামনে আছি, আমিও যখন টেবিল চেয়ারে বসে থাকি, আমি কি তখন পারি? আমি তো তখন পারি, ঠিক আছে না? পারার কোনো শেষ নাই। যে ক্লাস 5-এ উঠে ভাব নিতেছে আরে ক্লাস গোল্ডেন, এই এখানে, এই এখানে, তারপরও আরো যে আপনি তাদের বেশি, বসে আছে। এই জন্যই তো এটাই আমাদের হচ্ছে যে, আমি একটা দেখছিলাম যে তাপ গতিবিদ্যা নিয়ে বই আছে, তাপ গতিবিদ্যা অধ্যায়টার উপর একটা বই আছে, এরকম বিভিন্ন রাইটারের তাপ গতিবিদ্যার উপর বই আছে। তাই আমি একটা অধ্যায়ে বাহাদুর হয়ে তাপ গতিবিদ্যার ইশাক স্যারের সব অঙ্ক করে নিজের ভাব নিতেছি। তা এই জন্য আর কি, যে মানুষ যখন অনেক উপরের লেভেলে চলে যাবে, সে অহংকারী হয় না, এটা হচ্ছে তার প্রধান কারণ। যে সে জানে যে তার ফাদার অফ বায়োকেমিস্ট্রি, ফাদার অফ ফিজিওলজি, ফাদার অফ এগুলা, ওরাই কত কিছু জানছে। তখন কিন্তু ভাই গুগল ছিল না। জৈব রসায়ন, রসায়নের জনক কে জানো? জন ডাল্টন। আচ্ছা, ফিজিক্সের জনক কে বলো তো? বলবিদ্যার জনক কে? ক্যালকুলাসের জনক কে? ক্যালকুলাসের জন্য নিউটন। 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 আর রসায়নের বলবিদ্যার জনক গিয়া পারলা না। রসায়নের জনক পারলা না। ভাই ল্যাবরেটরি নাকি? না তারপর না, আছে ওই যে ইয়ার মধ্যে আচ্ছা, আমি বলি বাবা, ভাইয়া আমি বলি। জবির ইবনে হাইয়ান। শোনো, ভুলে শোনো, গেছি শোনো। ভাইয়া। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের জনক জানো কে? ইবনে সিনা। ইবনে সিনা। ইবনে সিনা। প্রবলেম করতেছে। জীববিজ্ঞানের জনক কে জানো? মানে প্রাণী বিজ্ঞানের জনক বলো দেখি। অ্যারিস্টটল। অ্যারিস্টটল। ইবনে সিনা। উদ্ভিদ বিজ্ঞানের জনক? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। তাহলে এগুলার মধ্যে দুইজন মুসলমানের কথা বলছো তোমরা, সেটা হচ্ছে ইবনে সিনা, ঠিক আছে? আর আর যে আরেকজন টাইম রূপক বোধহয় বলছে জবির ইবনে হাইয়ান, এটা আসলে জাবির ইবনে হাইয়ান, ঠিক আছে? তো ভাই যাই হোক, জাবির জবির নিয়ে সমস্যা নেই আমাদের। আর সব আমাদের কথা হলো, এরকম সকল কিছুরই জনক হচ্ছে আমাদের মুসলিম মানুষজন বেশিরভাগ। জি ঠিক ভাইয়া। আছে? সবগুলাই কি বেশিরভাগ এটা আমি বলতেছি না, মানে আমরা মোস্ট অফ দ্য পিপলই আমাদের মুসলিম। তা আমাদেরকে এমন ভাবেই বোঝানো আছে যাতে আমরা কি করি, এই নিউটন মুখস্থ করে করে আমরা অভ্যস্ত, ল্যাবরেটরি বলে ফেলে অভ্যস্ত, কিন্তু জাবির ইবনে হাইয়ান বলতে গেলে আমাদের আর মুখ দিয়ে বের হয় না। জি ভাইয়া। তো আমরা মূল কিন্তু ছিল আরবদের, যখন কিন্তু যখন কি করছি, আমরা যখন গুগল পাইছি, তারা কিন্তু কোনো কিছু পায় নাই, তারাই কিন্তু জনক হয়ে বসে আছে। আর আমরা এটা পেয়ে কি করতেছি আমরা জানি না। আমরা গুগল পেয়ে পঙ্গু হয়ে গেলাম, কি আমরা গুগল পেয়ে আমরা মানে পেয়ে গেছি সবকিছু, এরকম ভাবলাম, জানি না। আমাদের সময় এই যে এই জুমটা দিয়ে তোমার সাথে আমি কত দূর কথা বলতেছি, আর কি হচ্ছে, তারা তো কত কিলো হাইটা হাইটা কত কিছু করছে না। তো যাই হোক, এখন আমরা এটা যে পড়াশোনা করলাম, এগুলো নিয়ে আসলে কি ধরনের প্রশ্ন আসছে এটা আমরা দেখা শুরু করবো। হ্যাঁ, তা আমরা ভাইয়া এখন একটু দেখি। আছে ওই যে ডন্ট হিম, মানে ডন্ট হিম বস ইউ অ্যাবাউট, এখানে সাবজেক্ট কোনটা দেবো ভাই, হিম না ইউ? কোথায় কি প্রশ্নটা বলো? ভাই প্রশ্নটা হচ্ছে ডন্ট হিম বস ইউ অ্যাবাউট। এটা কেমন কথা বাবা, এটা কি প্রশ্ন? ডন্ট হিম। এর পরে হিম? জি ভাইয়া, বস ইউ অ্যাবাউট। এটার বস ইউ অ্যাবাউট? জি। এটা কিভাবে হলো? উল্টাপাল্টা অর্থটা একটু আমার বুঝায় বললো, বুঝছো? তারপর আমি বুঝাবো। ভাই এটা জাহাঙ্গীরনগরের এইচ ইউনিটের কোশ্চেন। হ্যাঁ, দিয়ে তারপর ভাই একটুখানি আর না, ক্র্যাক কোশ্চেন এটা। আমি ধরো আমি কিছু বুঝতে পারিনি, আমি জাস্ট খালি
আমি এটা বসায়া নাম্বারটা নিতে চাই, এখন বলো হবে কিনা। ভাই ওইখানে কোনো উত্তরই দেয়া নাই। উত্তর না দেওয়া থাকতেই পারে বাবা, সব প্রশ্নের উত্তর দেওয়া থাকবে এমন তো না। সব প্রশ্ন ওরাও তো ভুল করে, কি ভার্সিটি কোশ্চেন ভুল হয় না? মেডিকেল তো তাদের রেজাল্টটাই দেয় না, তাদের রেজাল্ট শিট মেডিকেল কোনোদিন পোস্ট করে না যে ভাই আমরা এই ধরে আমরা মার্কিং করতেছি। এটা আমি জানলে আমি উইলেও দাগাবো, তুমি কি দাগাবে সেটা তুমি আমার সাথে একমত কি একমত না সেটা তোমরা জানাইতে পারো। ভাইয়া এখানে মনে হয় বলো বলো বলো, বলতে থাকো সমস্যা নেই, বলো। ভাইয়া ওই, বলছিলাম যে এখানে মনে কল হিম হবে, কারণ এখানে তো মেন ভার্ব নাই, কল হতে পারে, ডোন্ট কল হিম বস। তো কল হিম বস দিয়ে আমার কি মানে উইলেও বসানো যায় কিনা আমরা সেটা বলো। সেন্টেন্সটা যে বুঝতেছি না এখানে। উইলে বসানো যায়? এটা নিষেধ করছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই, এই জন্য উইল ইউ বসেছে। দাসেদ কি বলো না বলো আমি কিছু বুঝি না। আমি দুইটা বাক্য তোমারে বুঝাইলাম ভাই, ইম্পারেটিভ সেন্টেন্স হলে এক বসবে উইল ইউ আর এক বসবে শ্যাল উই, শ্যাল উই বসবে লেটাস, বাকিগুলা উইল ইউ। এর থেকে সহজ ভাবে কিভাবে বলতে পারি ডু নট ডু, এই সবকিছু তো ইম্পারেটিভের মধ্যে, আদেশ নিষেধ এগুলো তোমারে বুঝতে কে বলছে? নাকি আমার ভুল হইতেছে? আমরা তাহলে বুঝাই বলো যে আমি তোমারে বুঝাইতে পারতেছি না হয়তো। তাহলে একটা কোশ্চেন না, অ্যাফার্মেটিভ ভাই, হলে ঠিক আছে। যদি আমি আচ্ছা ও আসুক, আসে বলুক। হ্যাঁ আমরা একটু প্রশ্নগুলো নিয়ে দেখি। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। একটু দাঁড়াও, এই আমি আগে এটা শেষ করি দিয়ে তোমাদের কথা শুনতেছি। আচ্ছা প্রশ্নগুলো আগে দেখাই। কাম এন্ড সি মি টুমরো, এখানে কি বসছে না বসছে এগুলো আমি দেখতে যাব না। প্রথমেই আছে ভার্ব ওয়ান, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট আস থাকলে শ্যাল উই, এই যেহেতু লেট আস নাই উইল ইউ। আমার বক্তব্য বোঝা গেছে না যায় নাকি সেটা কম। জি ভাইয়া বুঝা গেছে। হ্যাঁ, বুঝে গেছে। সেটা বুঝছো কিনা তারপর আমি বাকিটা বুঝাবো। জি ভাই বুঝছি। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2009 সালে, তুমি বিশ্বাস করো না করো প্রশ্ন পড়ে বসে আছে। অপশন গুলো জানা নাও, অপশন গুলো তো অনেক সময় লাগে। ডোন্ট ইউ, ঠিক আছে, এইরকম অপশন আছে, ডোন্ট ইউ আছে, তারপরে কি বলে ডু ইউ আছে, আরো আজেবাজে অপশন আছে, ঠিক আছে। এক কোশ্চেনে ভুল করার কিছু নাই, এখানে এক মার্ক যদি হারাইছো তাহলে আসলে কষ্ট পাবো, জিনিসটা প্যাথেটিক। তারপরে এটা আছে ব্যাংকস, ব্যাংকগুলো কি হয়, তাহলে ব্যাংকস এটা প্লুরাল হয়ে গেছে, তাহলে ক্লোজ ক্লোজেস হবে না, এস যুক্ত হবে না, এখানে প্লুরাল আছে তাই। তাহলে ব্যাংক ক্লোজ এট 4 PM। এটা তোমার বুঝাই দিছি, আমি বলেই দিছি উত্তর শেষ। এটা কোথায় আছে? এটা ঢাকা ইউনিভার্সিটি 2007। তাহলে কি এখানে ডোন্ট আর ব্যাংক প্লুরাল তাই দিই, ঠিক আছে। আর যদি এটা সিঙ্গুলার হতো তাহলে কি বসাতাম? ডাজ নট ইট। বুঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। যে মেডিকেলে কোনো টাইপ কোশ্চেন থেকে কোশ্চেন আসে না। এখন মনে হবে যে কি করতে পড়লাম না। না ভাইয়া। এই যে একটা ভালো কোশ্চেন দেখেন, the moon shines at night। শুধু সূর্যেরই আলো দেখা যায়, চন্দ্রের যে আলো আছে সেটা দেখা যায় না। চন্দ্র কার দ্বারা আলোকিত হয় কত? সূর্যের আলো তো ডোন্ট দ্য মুন, তারপরে দেওয়া আছে হ্যাজ ইট, তারপরে দেওয়া আছে ডাজ নট ইট, তারপরে ডি নাম্বার অপশনটা লেখা আছে ওকে। এটা কোশ্চেন কিসের? রাজশাহী ইউনিভার্সিটিতে 2009 সালের কোশ্চেন। আসো ভাই এটা একটু দেখি যে কি হচ্ছে। এগুলো সবই কিন্তু প্রশ্নবোধক আছে, আমি দেই নাই। তো এখানে ভাই সায়েন্স আছে, তার মানে ডাজ নট খুঁজবো, একটা অপশন Does not eat. ঠিক আছে। ডাজেন্ট
হ্যাঁ। তো এখন তোমার এই হ্যাজ এটা তো বাদ, এটা ওকে সব বাদ দিই। এটা আছে প্রশ্ন না, ডোন্ট এখানে হয় না। তো প্রশ্নের অপশন গুলো দেখলে বুঝতে পারবো ভাই। আমার কাছে সব থেকে মনে হয় আমি যা পড়াই তার থেকে এই কোশ্চেন গুলো সলভ করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। এগুলো তাড়াতাড়ি চেনা যায় ভাইয়া। আরে মেয়ে তাড়াতাড়ি চিনা যায়, তার থেকে ভালো কথা হচ্ছে যে নিজের কনফিডেন্টটা বাড়ে। যার এই কোশ্চেনই আসে আমি পারবো না। ভাইয়া প্রশ্ন সলভ করলে প্রশ্নের ফাঁদ ধরতে পারা যায় যে আসলে কোথায় ভুল হয়। প্রশ্ন সলভ করলে প্রশ্নের ফাঁদ ধরা যায়, আর প্রশ্নের পোস্টমর্টম করলে প্রশ্নের খুঁটিনাটি ভুল ধরা যায়, রিভাইজ দিয়ে পড়া দক্ষতা বাড়ে। অ্যানালাইসিস করে বলো পড়ে। যে কোশ্চেন সলভ বেশি ইম্পর্টেন্ট নাকি কোশ্চেন পোস্টমর্টম বেশি ইম্পর্টেন্ট? পোস্টমর্টম। বোথ আর ইম্পর্টেন্ট। আমার স্টুডেন্ট যদি বলে কোশ্চেন সলভ, তাহলে সে আমার স্টুডেন্ট না। যে এসে আমাকে বলবে ভাই কোশ্চেন পোস্টমর্টম, সে আমার স্টুডেন্ট জি ভাইয়া। না। আমার মনে হয় যে এটা আমার স্টুডেন্ট গুলো এটা বলতে শিখবে। তাহলে এটা যদি কিসে ছিল, কই রে বাবা প্রশ্নটা কই গেল, কই তুলে দিলাম, হারাই গেছে। আচ্ছা, ডিইউ 2006 সালের প্রশ্ন। তাহলে এটা দেখলে বুঝতেছি V2 মানে পাস্ট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব ডিড, তাহলে এটা পজিটিভ, তাহলে ডিড ডট, জি। তারপরে হি দিয়ে লাগাই দিবে কিছু মানুষ, পরে দেখবে সি দেওয়া আছে। হ্যাঁ, এটা হয় সম্ভব, কিন্তু আমি বললাম না যে বিহি দাগাবা, সত্যি সম্ভব। তারপরে বুঝতে পারবা সি ছিল। জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, তাহলে মোটামুটি এই কিছুই। আমি লাইভটা কিভাবে শেষ করবো, আমি লিংক দিতেছি। হ্যাঁ, এটা শেষ করে দিতে লিংক দিই।